দর্শক অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম আজকের ডিসকাশনে ডক্টর সায়েম আমির ফয়সালের সঙ্গে, যিনি একজন তরুণ অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা। আপনি আসলে আপনি বলছিলেন, আমিও বলছিলাম যে আমাদের দ্বিতীয় প্রজন্ম বিদেশ থেকে ফিরে আসছে, অর্থনীতি ব্যবসার হাল ধরছে, নতুন নতুন চিন্তাভাবনা মানে তাদের যুক্ত করছেন তারা, কিন্তু তারপরেও আমাদের বেকারত্বের হার কিন্তু আপনার কমছে না, আমাদের কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে এটির কারণটা কি আর এটির সমাধানটা কি? কোন মানুষগুলোকে আমরা বেকার বলছি? বর্তমানে যে মানুষটি মাত্র সপ্তাহে 4 ঘন্টা কাজ করছে তাকে আমরা বলেছি যে এমপ্লয়েড, সে কর্মহীন নয়। এবং সেই প্রেক্ষিতে আমি আরেকটা কথা আমি সংযোগ করতে চাই। বর্তমানে বাংলাদেশ যে গতিতে এগিয়ে গিয়েছে, যে 7.8%, 8.1%, 8.2%, সেই প্রেক্ষিতে আমি একটা কথা আমি বলতে চাই যে বাংলাদেশে বর্তমানে জিডিপি পার ক্যাপিটা, আজাদ ভাই আপনি জানেন যে $2000 কাছাকাছি চলে গেছে, এবং কিছু পরিসংখ্যান ব্যুরো বলছে তার ঊর্ধ্বেও চলে গেছে। তো বর্তমানে এটা একটু আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্য করে বলতে চাই, আজাদ ভাই, এই দেশের নাগরিক যদি আজাদ ভাই আপনি হন এবং আমি হই, আপনার আয় হচ্ছে, বাৎসরিক আয় হচ্ছে 50 লক্ষ টাকা, আমার বাৎসরিক আয় হচ্ছে 1 লক্ষ টাকা। এখন আমাদের মাথা পিছু আয় আমরা বলছি যে 25 লক্ষ টাকা। এখন আমি আয় করছি 1 লক্ষ টাকা, কিন্তু আমার মাথা পিছু আয় বলা হচ্ছে 25 লক্ষ টাকা। তেমনি ভাবে বর্তমানে যেহেতু $2000 বলা হচ্ছে আমাদের জিডিপি পার ক্যাপিটা, অর্থাৎ যে আমাদের মাথা পিছু আয় $2000 মানে 1,72,000 টাকা বাৎসরিক আয়। মাসিক আয় হয় 14,000 টাকা। উত্তরবঙ্গে অর্থাৎ রংপুর বিভাগে যে 8টা জেলা আওতাধীন আছে, তার ভিতরে বসবাস করে 2,72,00,000 মানুষ। এই 2,72,00,000 মানুষের মধ্যে আপনি আজাদ ভাই জরিপ করে দেখবেন, আমি দর্শক শ্রোতাদের আমি অনুরোধ করবো, কয়জন মানুষ প্রতি মাসে 14,000 টাকা ইনকাম করছে? আপনারা যে জিজ্ঞেস করে আপনারা বের করতে পারবেন। এবং সত্যিকার অর্থে অনেকগুলা তথ্য আমার মতে হাস্যকর হয়ে যায়, যে জাতির জনক বঙ্গবন্ধু, জাতির পিতা বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো আমি সকলের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে নেতৃস্থানীয় পর্যায়ে যারা আছে, নীতি নির্ধারণীয় পর্যায়ে যারা আছে, যে আমাদের স্বাধীনতা যাতে মানচিত্রের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে। একটা কথা আছে যে গভর্নমেন্ট ফান্ডেড, একজন অর্থনীতিবিদ হিসাবে আমার সেটা বলতে হয়, এটা ট্যাক্স পেয়ার ফান্ডেড, অর্থাৎ এটা করদাতার তহবিল, এটা সরকারের তহবিল নয়। আমারও টাকা আছে এখানে, আপনারও টাকা আছে সেখানে। আপনি কি একজন উদ্যোক্তা হিসেবে মনে করেন যে আমাদের মানে ব্যাংকিং ব্যবস্থা, বিশেষ করে উদ্যোক্তা তৈরি করতে, সেটি কি সঠিক ট্র্যাকে আছে? মানে আমরা এখন সত্যিকার অর্থে ঋণ নিয়ে আপনার সেটিকে বিনিয়োগ করে সেখান থেকে লাভ করে সেটি ফেরত দিয়ে ব্যবসাকে টিকিয়ে রাখা সম্ভব? এখন বর্তমানে যেই করের যে হার, এবং যে হারে যেটা বাড়ছে এবং বাড়ার কথা, আমি একটা কথা সত্যিকার অর্থে বলে যাই, যে যারা করের বৃদ্ধির কথা বলে, হয় তাদের ব্যক্তিগত কোনো ব্যবসা নাই, হয় তারা কারো কর্মসংস্থান সৃষ্টি করছে না, বা তাদের আগামী দিনে কোনো কর্মসংস্থান সৃষ্টি করার কোনো উদ্দেশ্য নাই। কিন্তু বর্তমানে মনে রাখতে হবে, ইজ অফ ডুইং বিজনেস, যে রেগুলেশনের যে চাপ আছে, অর্থাৎ সরকার কিন্তু এখানে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। এনবিআর বলেন, করদাতা ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। যারা নতুন উদ্যোক্তা রয়েছে, তার কোনোভাবে 35% ট্যাক্স দিয়ে, তার র মেটেরিয়াল কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে তারা কোনোভাবে সার্ভাইভ করতে পারবে না। আর বিশেষ করে যারা ব্যাংক ইনস্টলমেন্ট তাদের প্রতি মাসে পে ব্যাক করতে হয়, তারা কি করে ব্যাংক ইনস্টলমেন্ট রিপে করে ঋণের আওতায় ঋণগ্রস্ত হয়ে আবার একই সাথে লেবারদের স্যালারি দিয়ে তারা কি করে টিকে থাকবে, সেই প্রশ্নটা আমি জিজ্ঞেস করতে চাই। তো আমার আহ্বান থাকবে, অবশ্যই 3 থেকে 5 বছরের জন্য স্টার্ট আপ উদ্যোক্তাদের জন্য করের আওতার থেকে মুক্ত করা উচিত, কারণ ব্রেক ইভেনে আসতে মাঝে মাঝে মানুষের 3-4 থেকে 5 বছর লেগে যায়। এবং সেই প্রেক্ষিতে যেহেতু আজাদ ভাই আপনি বললেন যে ব্যাংকিং খাত থেকে ট্রান্সমিশনটা কি করে ফাস্ট করা যায়, আমার একটা প্রস্তাবনা থাকবে, আমি সরকার প্রধানের কাছে এবং নীতি নির্ধারণীয় পর্যায়ে যারা আছে তাদের কাছে একটা প্রস্তাবনা থাকবে, যে বাংলাদেশে যদি আমরা বিকেন্দ্রীকরণ যদি আমরা না করি, অর্থের বিকেন্দ্রীকরণ করতে হবে এবং একই সাথে ক্ষমতারও কিন্তু বিকেন্দ্রীকরণ করতে হবে। তো সেই প্রেক্ষিতে আমি বলবো, বাংলাদেশে 8টি বিভাগে আমরা 8টি অঙ্গ অর্থনৈতিক রাজ্য আমাদের গড়ে তুলতে হবে। প্রয়োজনে প্রতিটি জেলাতে একটা করে মহানগর স্থাপন করতে হবে, যদি আমরা ঢাকামুখী না হয়ে যদি আমরা এলাকামুখী হতে চাই। এবং একই সাথে ডিস্ট্রিক্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি লাগবে, যাতে করে যারা জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড পর্যায়ে যারা মেম্বার আছে, তারা যাতে জবাবদিহিতার আওতার বাইরে যাতে না থাকে, তারা যাতে করদাতাদের সামনে এসে তাদের উন্নয়নমূলক কাজের কথাগুলো যাতে তুলে ধরতে পারে। সেটা যদি বাস্তবসম্মত না হয়, প্রয়োজনে সংসদে আপার হাউস রেখে, বর্তমান পার্লামেন্টকে সংসদে আপার হাউস রেখে লোয়ার হাউস করে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী, আরো গতিশীল করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যদি আমরা এই পিরামিড
পিরামিডে উপরের 1%, আমার আপনার মতো মানুষ ভালো থাকতে পারবে। কিন্তু তৃণমূল পর্যায়ে এখানে বসে লকডাউন মানা খুবই সহজ বলা, কিন্তু তৃণমূল পর্যায়ে যে ওইখানে কষ্টের মধ্যে যে থাকতে পারবে লকডাউনে 14 দিন, 2 বেলা ভাত না খেয়ে 1 বেলা খাওয়া খেয়ে যে কয়দিন থাকতে পারবে, আমার সন্দেহ হয়। তো বনানী বাড়িধারা গুলশানে বসে, এই বিলাসবহুল বাড়িতে বসে গরিব মেহনত মানুষের কষ্টের কথা আপনারা কোনোদিন আমরা উপলব্ধি করতে পারবো না।